এবং এদিকে নির্মীয়মান যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ অন্তত 7 দিন বন্ধ রাখতে হবে। এগুলো বিশেষভাবে নজর দিতে হবে। আরেকটা যানজটের উৎস হল মেয়র হানিফ ফ্লাইওভার। সিটি কর্পোরেশন এখানে বোধহয় আছেন প্রতিনিধি। মেয়র হানিফ ফ্লাইওভার কুমিল্লা থেকে 30-40 মিনিটে, ম্যাক্সিমাম 50 মিনিটসে চলে আসে হানিফ ফ্লাইওভারে। সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টাক, পুরা ফ্লাইওভারও চলে যায়। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করা দরকার। এটা মালিকানা বোধহয় এলজিডি মিনিস্ট্রি, ওরিয়ন গ্রুপ প্রাইভেট পাবলিক পার্টনারশিপে এই কাজটি করেছে। এখানে নিচের দিকে একটা সমস্যা আছে বা সৃষ্টি করা হয়, কেন সেটা একটু জানতে হবে, জেনে জনস্বার্থে সমাধানটা খুঁজে বের করতে হবে। এটা একটা বিষয়। আর আমি লক্ষ্য করি, এখনো লক্ষ্য করছি, ঢাকা সিটিতে খোঁড়াখুঁড়ির কাজটা, এই যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আসবে সামনে, এখন কেন খোঁড়াখুঁড়ি? আমি সিটিকে অনুরোধ করব, সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে এই খোঁড়াখুঁড়িটা বন্ধ রাখতে হবে। ঈদের সময় স্ট্রিক্টলি এটা রেস্ট্রিক্ট করতে হবে, কারণ এতে শহরের যানজটটা বেড়ে যায়। আর ঢাকা সিটির প্রবেশ পথগুলো বাইরের দিকে, এগুলো একটু যানজট প্রবণ। এগুলোর দিকে, এই যে প্রবেশ পথগুলোর দিকে খেয়াল রাখতে হবে সিরিয়াস। আর সবচেয়ে বড় যে কথাটা, সেটা হচ্ছে ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায়, এটা একটা প্রশ্ন চিহ্ন ঝুলেই আছে, সমাধান হচ্ছে না। এত করে বললাম ঈদের আগে মিটিংয়ে যে ঈদের পরে মনোযোগটা বেশি দিতে হবে, ঈদের পরেই অ্যাক্সিডেন্টটা বেশি হয়, স্পিড বেড়ে যায়, গতি বেড়ে যায়, বেশি ট্রিপ নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই অস্থিরতাটা দুর্ঘটনা, অনভিপ্রেত দুর্ঘটনা ডেকে আনে, যেটা হয়েছে গত ঈদের পরে। এবার আবারও এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে এ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। মিটিং করে কোনো লাভ নেই, মিটিং থেকে রেজাল্ট পেতে হবে। রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কি লাভ? আনুষ্ঠানিকতা, মিটিং এর নামে আনুষ্ঠানিকতা তো কোনো প্রয়োজন নেই। আর অনেকেই বলছেন যে গাড়ি একটু রং চং দিয়ে, রং চংটা সমাধান না, রং চংটা দেওয়া দরকার,
এ কথা আমি বারবার বলেছি, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। লক্ষ্য মার্কা গাড়ি রং দিয়ে কি, গাড়িটা হলো লক্ষ্য, আপনি ওটাকে রং দিয়ে কি করবেন? আমি তো চাই প্রথমে ফিটনেস। রংচং তো এটা চোখে জীর্ণ শীর্ণ চেহারার কতগুলো গাড়ি, কি কি নাম, মালঞ্চ, কি তরঙ্গ প্লাস, প্রতিদিনই দেখি, তাকানো যায় না, এত বিশ্রী, তাকানো যায় না এসব গাড়ির দিকে। বাংলাদেশ এত এগিয়ে গেল, আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। এতবার বলছি, নিজে ভিজিট করেছি বারবার রাস্তায়, পরিস্থিতির কোনো পরিবর্তন হয়, তেমন পরিবর্তন। তারপর এখানে আমাদের মন্ত্রণালয়কে আমি আবারও বলবো যে একটা যাদের খুব প্রয়োজন, যে সমস্যাগুলো খুব প্রকট, এগুলোর ব্যাপারে আলাদা আলাদা আলাপ করা দরকার। যেমন সিটি কর্পোরেশনের সাথে কথা বলা দরকার, বিজিএমের সাথে আলাদা বসা দরকার। তো আমাদের এইসব সমস্যাগুলো, আর এখানে ভিজিলেন্স টিম, মনিটরিং টিম এগুলো হবেই, এগুলো আবার সিদ্ধান্তের আওতায় এনে কোনো লাভ নেই। অতিরিক্ত ভাড়া এটা বারবার চলছে, এটা অতিরিক্ত ভাড়া দাবি করলে মানুষ, সাধারণ মানুষ বাড়ি যেতে হবে, এই যে একটা তাদের আগ্রহ, সেখানে গরমুখ মানুষ খুব নিরাশ হয়, তখন বাড়ি যেতেই হবে। ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়াটা দিয়ে আর কোনো টাকাই থাকবে না, এমন অনেক মানুষ আছে। এখন জনগণের স্বার্থ, যাত্রীদের স্বার্থটা, এখানে মালিক নেতৃবৃন্দ আছেন, প্রতিনিধিগণ, আমি তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন, যাতে ভাড়া অতিরিক্ত আদায়। অনেক সময় দেখা যায় টার্মিনাল থেকে গাড়ি ছাড়ে না, কিছু দূর এগিয়ে গিয়ে বেশি পয়সা নিয়ে গাড়ি ছাড়ে। এরকম কিছু কিছু ব্যাপার আমরা লক্ষ্য করেছি। এই কাজটা বিআরটিসিও করে, সত্য কথা বলতে কি, কারণ আমি জানি, আমার চোখে দেখে। কাজে বিআরটিসি এখন লাভের মুখ দেখেছে, অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। তারপরেও বিআরটিসির দিকে তাকালে অনেক সময় দেখি ড্রাইভার, কিশোর বয়সের ড্রাইভার বসে আছে, এগুলো বন্ধ করতে হবে। অল্প বয়সী ড্রাইভার বলছেন এখন এমএ পাশও আসে, কিন্তু ওই যে অল্প বয়সী লোক বসায় রাখেন, সে তো ড্রাইভিং এর কিছু বুঝে না। হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই, হেল্পার যেন ড্রাইভার না,
বিশেষ করে লং ডিস্টেন্স। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এনআইএ সাহেব এখানে আছে, ওনার গাড়িটাই তো সুন্দর আছে, কিন্তু আপনি নেতা অন্য গাড়িগুলো মালিক তো আপনি, সমিতি, এই যে নেতা, নেতারা ঠিক করবেন না তো কে করবে? আর পশুবাহী গাড়ি তো ধীর গতিতে চলবে, তো ওই গাড়িগুলো যেন একটা ফিটনেস থাকে, এটা পুলিশকে একটু স্পেশালি বিষয়টা দেখতে হবে। এবং এই সময় যানজটের কারণ হয়ে যায় গরু, পশুবাহী গাড়িগুলো। আমি অভিজ্ঞতা থেকে বলছি, অনেক বছর এখানে আছি। তো যাক, এগুলো তো আছে যে বিআরটিসি স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির গাড়ি গার্মেন্টস শ্রমিকদের ওখানে বেশি করে রাখত। তাদের যখন ছুটি হয়, বিশেষ করে চন্ডা এলাকায়, গাজীপুর চন্ডা, ওই এলাকায় বিআরটিসির গাড়ি রাখতে হবে। কারণ তখন একটা মানে ঘরমুখ একটা স্রোত শ্রমিকদের বাড়ি যাওয়ার মধ্যে একটা অস্থিরতা থাকে, সামনে ঈদ, তো সেটা সামাল দিতে হবে, প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করে। আর নো হেলমেট নো ফুয়েল, এটার বাস্তবায়ন কি হলো সজীব চার তো বললেন না, বললে হবে না। আপনি ইমপ্লিমেন্টেশনটা কতটুকু হচ্ছে? কারণ ঢাকা সিটিতে আমরা সাকসেসফুল হয়েছি, এটা স্বীকার করতেই হবে। সব জায়গায় পলিটিক্স এগুলো কিচ্ছু মানবেন না। ওই যে পলিটিক্সের নাম করে অনেকে ঝাঁকে যায়, ওগুলো বন্ধ করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, তারা যেই হোক, মন্ত্রী সাহেবের লোক, এমপি সাহেবের লোক, এসব বাহানা দিয়ে কেউ যেন পান না। ঠিক আছে। আর এগুলো তো ঠিক আছে যে 3 দিন আগে পচনশীল দ্রব্য, গার্মেন্টস, যেটা আমরা প্রতিবারই করে থাকি, এইসব গাড়ি, পণ্যবাহী গাড়িগুলো চলবে। আর পচনশীল দ্রব্য, ঔষধ, এটা আছে। তো অন্যান্য বারবাহী গাড়ি চলবে না। কন্ট্রোল রুম থেকে যে মনিটরিংটা হয়, তাদের কোনো ফাইন্ডিংস আছে? এই যে অ্যাক্সিডেন্টগুলো যে ঈদের পর, এটার যে ফ্রিকুয়েন্সি, এটা কেন? এটা একটা ফাইন্ডিংস থাকবে। মনিটরিং যারা করে তারা কি রিপোর্ট দেয়? রিপোর্ট দেয় স্যার। আমরা 3টে যে এক্সিডেন্ট হলো, 3টে রিপোর্ট নিয়ে আসছি স্যার। জালুবাড়িটা ছিল স্যার ভেহিকল ছিল। আর যে উড়ার সময় স্যার ধর্মবাজার স্যার স্পিড ব্রেকার স্যার ভাঙা ছিল, অতিরিক্ত করেছিল স্যার। আর যেটা স্যার ফরিদপুরে করছে স্যার, এটা ট্রাক নিয়ে এসেছে, মূলত বাসকে স্যার হিট করছে স্যার, ট্রাকটা স্যার ঘুরে গেছিল। আর যেটা স্যার খাগড়াছড়ি স্যার বড় দুর্ঘটনা ঘটলো, সেটা স্যার শ্রমিক ভাই গাড়ি ছিল, যেটা দোকানে স্যার ট্রাকের শ্রমিক যায়, এটা গাড়ি খাতে পড়ে গেছিল। ফরিদপুরের একটা বড় স্যার দুর্ঘটনা ঘটছিল, বড় স্যার স্যার পুরো একটা ফ্যামিলি। আর একটা সিএনজি দুর্ঘটনা ঘটছিল, এটা স্যার কি মুকসুদপুরে, অর্থাৎ বাংলাদেশের স্যার সিএনজি স্যার ধাক্কা লাগছে। এই কয়েকটা বড় দুর্ঘটনা আমাদের দুর্ঘটনার সময় আমাদের কি বাড়িয়ে দিয়েছে। নয় তো আমাদের স্যার নিয়ন্ত্রণ ছিল স্যার। সিসিটিভি ক্যামেরা স্যার সচিব প্রধান এখানে আছে স্যার, উনি দেখেন, ওসি সিভিল সাহেব দেখে স্যার, আমি দেখি স্যার, আমার মনে স্যার
আমি স্যার প্রতিমূর্তি বসে স্যার আমি স্যার দুর্ঘটনাই স্যার সবচেয়ে বড় দুর্ভাবনা। আর প্রত্যেকটা রিপোর্ট দিচ্ছি স্যার আমরা এখন তো দুর্ঘটনা হাইওয়েতে কমছে স্যার, গ্রামগঞ্জে স্যার দুর্ঘটনা স্যার কি বেড়ে গেছে স্যার, বিশেষ করে স্যার ছোটো গাড়িগুলো স্যার স্পিড লিমিটটা করার পরে এটা তো মনিটরিং করতে হবে এবং পুলিশ হাইওয়ে পুলিশ আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে। এই যে গতি আর ঈদের সময় গতিটা বেশি বেড়ে যায়, ওই ট্রিপ বেশি নেওয়ার জন্য গতিটা বেড়ে যায়। কাজে এগুলা মালিক শ্রমিক নেতৃবৃন্দ তারাও তাদের লোকজনকে একটু ডেকে আপনার নিশ্চয় একটা মিটিং করেন, হ্যাঁ, সতর্ক করে রাখার ব্যাপারে আপনাদের একটু তৎপর হতে হবে। তো ঠিক আছে, আমরা অনেকক্ষণ এখানে কথা বললাম। সিএনজির ব্যাপারে এটা স্টেশনগুলো 7 দিন আগে এবং 5 দিন পরে সার্বক্ষণিক খোলা রাখা, এটা জ্বালানি মন্ত্রণালয়কে অনুরোধ করা, কারণ আমরা তো আরো করতে তাদেরকে অনুরোধ করাও তারা সবসময় দিয়ে থাকে। এবার ঈদও ব্যত্যয় ঘটবে, এটা আমি মনে করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কি প্রশ্ন বলো? এলিভেটেড এক্সপ্রেসের কাজ বন্ধ রয়েছে। আজকে হাইকোর্ট থেকে সিদ্ধান্ত আসছে সিঙ্গাপুরের আদালতে ওইটার আপোষনামা হওয়ার পরই কাজ শুরু হবে অথবা টাকা ছাড় দিবে চীনের যে কোম্পানি রয়েছে। এ বিষয়ে আসলে আপনাদের পদক্ষেপ কি হবে? আমরা এ ব্যাপারে তৎপর। শুনুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঈদের প্রস্তুতির সাথে কোনো সম্পর্ক নেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বরং এ ব্যাপারে সহায়ক শক্তি। যতটুকু ওপেন হয়েছে সেটা কত উপকারে এসছে, যারা বিদেশে যায় আসে তারা বুঝে, উত্তরা থেকে যারা 2.5 ঘন্টা ঢাকা শহরে আসতে পারতো না তারা বুঝে যে ফার্ম গেট থেকে এয়ারপোর্ট 10 মিনিটে, 8 থেকে 10 মিনিটে যাওয়া আসা করে। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল কেন বন্ধ থাকলো? বাতাস আর ঝড়ের মধ্যে মেট্রো রেল চালাবো, এ তো আমাদের যন্ত্রপাতি এটা অ্যালাউ করবে না, সেটা আমাদের বুঝতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের প্রজেক্ট, আমাদের মন্ত্রণালয় সেতু বিভাগের এটা কর্তৃত্বাধীন এবং সেখানে এইসব বিষয় নিয়ে কোথাও কোনো অচলাবস্থা হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলার পথটা শুরুতেই ছিল কণ্টকাকী। এটাকে আমি কথা শেষ করি, কাজ দেখলেন না কি হয়? 10 মিনিটে চলে যান, 8 মিনিটে চলে যাচ্ছেন ফার্ম গেট থেকে এয়ারপোর্ট, তো কাজ হয়নি, বাকিটাও হবে। এখন যখন বিদেশি এখানে ফান্ড থাকে তখন সব প্রজেক্টেই ঘাটে ঘাটে কনকারেন্স লাগে। এখন এবং ফান্ডিংয়েও 2টা কোম্পানি থাকলে একটু তাদের মধ্যে মতভেদও হয়ে যায়, সেটা সমাধানের দায়িত্ব আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। ঈদের সময় আপনি যে নির্দেশনাগুলো দিলেন তার মধ্যে আপনি একটা উল্লেখযোগ্য জায়গা বলেছেন যে রাজধানীর প্রবেশমুখ এবং বহির্গমনের রুট মুখগুলো কি হয়, কিন্তু বাস স্ট্যান্ডের বাইরে আমরা দেখি যে বাস যাত্রী ওঠানোর কারণে সেই জায়গাটাতে জটলা বেশি থাকে। এর আগে গাবতলীতে বা সায়দাবাদেও এই অবস্থা কিন্তু দেখা যায় ঈদের সময় আরও বেশি। সেই বিষয়গুলোকে নিয়ে কি আপনার কোনো আলোচনা? এটা আলোচনাও হয়েছে, আপনি তখন ছিলেন না। ও যে রমেশ বাবু গাবতলীর ব্যাপারে শুধু গাবতলী নিয়ে কথা বলেছে। আমাদের ওই যে সায়দাবাদ তো আমি ইয়ের কথা বললাম যে সেখানে হানি ফ্লেভার স্টাক আপ হয়ে যায়,
বাস রাখার জন্য এই রাস্তাটা সরু করে রাখা হয়েছে exactly। সেটাও বলা হয়েছে, এটা সিটি কর্পোরেশনের সাথে আলাদা বৈঠক করব। প্রতিবার ঈদের আগেই তো আপনি মিটিং করেন, সবার সাথে সিদ্ধান্ত নেন, কিন্তু আমরা যেটা দেখি যে গার্মেন্টস নিয়ে আপনি যে সিদ্ধান্ত যে এটা ধাপে ধাপে চালু হবে, এটা আর গত 8-10 বছর যাবতই বলা হচ্ছে, কিন্তু আমরা দেখি যে এটি বাস্তবায়ন হয় না, এবং যেদিন খোলা না, হয়- বাস্তবায়ন সম্পূর্ণ হয়নি। গত ঈদে অনেকটা হয়েছে। আমরা যেটা দেখেছি যে আমরা একদিনই তাদেরকে- সমস্যা হয়েছে, সেদিনই কিন্তু এই গার্মেন্টস শ্রমিকদের কারণে একটা বিষয়, আর দ্বিতীয় বললেন যে ঈদের পরে একদিন একটু সমস্যা হোক না, কষ্ট একটু তো বাড়ি যাবে ঈদের সময় আনন্দ করে, তো এখানে একটু কোথাও একটু কষ্ট না হলোই তাতে কি আসে যায়। এখানে তো 10 ঘন্টা 12 ঘন্টা পরে চিটাগাঙে পৌঁছবে এমন দিন তো আর এখন নেই। মানে মানে দুর্ভোগটাকে আমরা গ্রহণ করে নিয়ে আমরা যাব, এটা কি আপনাদের মানে সিদ্ধান্ত? আমরা কমাচ্ছি তো। আপনি খুঁচিয়ে কথা বলছেন। মানে আমি যদি আপনি রাস্তাঘাটের উন্নয়নটা দেখেন, এটা কি অস্বীকার করেন? তো আমরা মাননীয় মন্ত্রী করছি না, যেমন স্বীকারও করবেন না কোনোদিন। আমরা অনেক কিছু লিখি, কিছু আপনার কাগজ আছে করবেন। উন্নয়ন নিয়ে আমরা অনেক লিখি, আবার প্রশ্নগুলো কে কি করেন সব জানে। এই দেশে আজকে মন্ত্রণালয়ের উন্নয়ন, মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে কোনো প্রশংসা নেই। ওই যানজটের দুর্ঘটনা পেলে কোথাকার এক যাত্রী কল্যাণ সমিতি, যেটা কোনো লাইসেন্স তো নাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো পারমিশন নাই, রেজিস্ট্রেশন নাই, তাদেরকে উস্কিয়ে দিয়ে এটা যা হয় তার চেয়ে ডাবল, তার চেয়ে 3 গুণ বেশি দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়। এটা এদের কাজ, এটা একটা পারপাস নিয়ে কেউ কেউ কাজ করে। অফিসে গিয়ে চাঁদা চায়, না পেলে লিখিয়ে দেয়, এসবও আছে। সাংবাদিকতার নামে অনেকে অপকর্মও করে। সবাই ভালো মানুষ, আমরা পলিটিশিয়ানরা সব ভালো মানুষ, আমি এটা বলি না, এবং কোথাও সবাই ভালো মানুষ। থ্যাংক ইউ। কেন মেট্রো রেলে কোনো সমস্যা নেই? হ্যাঁ, বন্ধ থাকা, ওই তো এমডি আছে বলছিল বন্ধ ছিল তো, সকাল 8টায় বন্ধ ছিল না। এরা আপনার শুধু অপপ্রচার হয়, অপপ্রচার হয়। দেখছেন কে আজকে বন্ধ আছিল?